বেসিক ইলেকট্রনিক্স এর কিন্তু একটা ক্লাস আমি আগে নিয়েছিলাম প্রথম অধ্যায়ের, ওইটা সাউন্ডটা কমাই দাও। তো একটা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এক ক্লাসে আমি কিন্তু সম্পূর্ণ অধ্যায় শেষ করে দিয়েছিলাম। সেখানে আমরা সোল্ডারিং এবং কালার কোড এর মেয়াদগুলো আমরা দেখেছিলাম, সোল্ডারিং কাকে বলে এই বিষয়গুলো আমরা দেখেছিলাম কিন্তু। তো আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ক্লাস হবে, তো সবাই মনোযোগ সহকারে ক্লাস দেখো। তো আজকে তোমাদের ক্লাস নিবে নতুন একজন টিচার, আমাদের অনেক পরিচিত এবং আমারও অনেক সিনিয়র। তো যাই হোক, উনি ক্লাস নিবে এবং তোমাদের সাথে কথা হবে, পরিচয় হবে আর কি। যাই হোক, আসেন ভাইয়া। পকেটে লাগাই দাও এটা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে এমআই মারুফ বিশ্বাস। আমি তোমাদের ভাইয়ারই সিনিয়র আর কি। আমি পলিটেকনিক থেকে বের হয়েছি। তো আজকে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় ইলেকট্রনিক্সের অর্থাৎ অর্ধপরিবাহী যে অধ্যায়টা আছে এটা আমি ক্লাস নিব। তোমরা তোমাদের খাতা, তারপর তোমাদের যত কিছু প্রস্তুতি আছে এটা নিয়ে তোমরা রেডি থাকো। আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবা, তোমাদের ভাইয়া আছে দেখবে। যে কোনো প্রবলেম হলে না বুঝলে অবশ্যই জানাবা, আমরা নেক্সটে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকে আমরা ক্লাস শুরু করি। সবাই ক্লাসে যাই। কলম দাও ওইখানে। কলমগুলো তো আনি নাই, আমি কলম কথা বললাম, দাও হবে, সমস্যা নেই। আমি কলম রাখিয়েছি কোচিং এ, ব্যাগটা তো আনি নাই আজকে, তাহলে কালি আছে, সমস্যা নেই। যাই হোক, তোমরা হচ্ছে আমার মানে আমি আবার ক্লাস অফলাইনে বেশি নেই, অনলাইনে আজকে আমার প্রথম ক্লাস। অনলাইনে কখনো ক্লাস নেই। তো হচ্ছে আমি একটু কথা খুব দ্রুত বলি আর কি, যেটা হচ্ছে রকেটের গতিতে। তো তোমাদের যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা বলবা, আমি ধীর গতিতে স্লো ভাবে ক্লাস করাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি তোমাদের সাথে ইনশাল্লাহ আসি। ইলেকট্রনিক্স নিয়ে হয়তো বা দেখা হবে সামনে আরো ক্লাসে। তাহলে আজকে তোমাদের বেসিক একটা ক্লাস, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। তো এই বেসিক ক্লাসটা খুব ভালো করে তোমরা দেখবা। এই ক্লাস যদি তোমরা পারো, মানে তোমাদের যদি মনে হয় যে না এই ক্লাস আমাদের ভালো লাগতেছে, তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালো করে পারবা। আর হচ্ছে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স খুব সহজ একটা সাবজেক্ট। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা খুবই সহজ। তোমাকে A+ এনে দেওয়ার দায়িত্ব আমাদের। শুধুমাত্র তোমার কাজ হচ্ছে আমাদের কথা শোনা। তোমার কাজ হচ্ছে দুইটা, সেটা হচ্ছে আমরা যখন লাইভ ক্লাস নিব তখন প্রতিদিন তোমাদের লাইভ ক্লাসগুলো করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমাকে প্রতিদিনের পড়াটা প্রতিদিন করতে হবে। আর আমরা যেগুলো দাগিয়ে দেবো, যে সাজেশন দেওয়া হবে, এগুলোর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। এগুলোর মধ্যে তুমি পড়লে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবা, বুঝা গেছে? সেহেতু তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমরা তোমাদের সাথে আছি, তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে, টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। অধ্যায়ের নাম হচ্ছে সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী। তাহলে অধ্যায়ের নাম যেহেতু বলে দিয়েছে সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, তাহলে এই বিষয়টা আমাদেরকে আগে জানা লাগবে যে সেমিকন্ডাক্টর কি, অর্ধপরিবাহী কি। তো দেখো, আসলে এই বিষয়টা জানার আগে আমাদের আরো কিছু বেসিক জানা দরকার ছিল, কিন্তু আমাদের আসলে পলিটেকনিক সিস্টেমের বইগুলো একটু আলাদা বিধায় আমরা হচ্ছে আগে যে জিনিসটা জানা দরকার সেই জিনিসটা জানতে না পারে দেখা গেছে যে মাঝ থেকে একটা জিনিস দিয়ে দিছে, বুঝা গেছে? যাই হোক, প্রবলেম আছে, সবকিছু সলভ করে দেবো। তাহলে দেখো, আজকে অধ্যায়ের নাম হচ্ছে অর্ধপরিবাহী অর্থাৎ সেমি কন্ডাক্টর। দেখো, এই যে সেমি কথাটা আছে এবং কন্ডাক্টর কথাটা আছে, এই দুইটাকে আমরা বিশ্লেষণ করব, এই দুইটাকে আজকে বুঝবো যে আসলে এই দুইটা জিনিস কি, তারপর আমরা নেক্সটে যাব, বুঝা গেছে? তাহলে দেখো, এই যে এখানে আছে সেমি, এখানে আছে কন্ডাক্টর। সেমিটা কি জিনিস? দেখো, আমরা সচরাচর যখন ফুটবল খেলি তখন ফাইনালের আগে যে খেলাটাকে বলা হয় সেটা হচ্ছে সেমি ফাইনাল খেলা, বুঝা গেছে? তাহলে এই যে সেমি, ওই সেমি কিন্তু এই সেমি, বুঝছো? এখন তোমাকে বুঝতে হবে কন্ডাক্টর শব্দটা কি। কন্ডাক্টর শব্দ হচ্ছে, এটার অর্থ হচ্ছে পরিবাহী। কি বললাম? পরিবাহী। তাহলে পরিবাহীটা কি ভাই? তাহলে পরিবাহীটা আগে বোঝা লাগবে। তাহলে এই দেখো পরিবাহী, তোমরা কিন্তু জানো সবাই পরিবাহীটা কি জিনিস, সবাই জানো, কিন্তু আসলে আমরা কি লেখার সময় লিখতে পারি না যে পরিবাহী জিনিসটা কি। তাহলে পরিবাহীটা হচ্ছে যে কোনো পদার্থের মধ্য দিয়ে
সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। কোনো পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এটা হচ্ছে পরিবাহী পদার্থ। এখন দেখো বিদ্যুৎ, এখানে আমি বলছি কি বিদ্যুৎ, ওই যে তোমরা পড়ছিলে ভাই বেসিক ইলেকট্রিসিটিতে বিদ্যুৎ আর কারেন্ট, বিদ্যুৎ আর কারেন্ট কিন্তু এক জিনিস না, বিদ্যুৎ কারেন্ট কিন্তু দুই জিনিস। তাহলে তোমাদের বুঝতে হবে যে এই যে এখানে ভাই বিদ্যুৎ বলছে, এই বিদ্যুৎটা কি জিনিস? বিদ্যুৎ কি ছিল? এক অদৃশ্য বা বল ছিল বা শক্তি ছিল, বুঝা গেছে? যা কি করতে পারতাম না আমরা, যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারতাম না, বুঝা গেছে? তাহলে যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। এই যে বিদ্যুতের কথা বলছে, এই বিদ্যুৎ কি বলছে? যে সহজেই প্রবাহিত হতে পারে, বুঝা গেছে? তার মানে বিদ্যুৎ বা কারেন্টের কথা যদি আসে, তাহলে আমরা ইলেকট্রনের কথা নিয়ে আসতে পারি, বুঝা গেছে? তো ইলেকট্রনের কথা নিয়ে আসবে একটু পর। তাহলে আগে আমরা পরিবাহীটা বুঝলাম কি, যে এটার মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, সেটাই পরিবাহী। দেখো এখন কোন একটা যদি সকেট থাকে, সকেটে তুমি অনেক সময় দেখছো হাত দিছো, হাত দিছো না? দিছো কি না? হাত দেই না আমরা, কারণ সকেটে হাত দিলে আমরা দেখি যে অটোমেটিক আমাদেরকে শক করে, এই জন্য আমরা ভয়ে হাত দেই না। আমরা জানি না যে এখানে কি আছে, কিন্তু আমরা জানি কি যে এখানে হাত দিলে আমাদেরকে শক করবে, অর্থাৎ আমরা মারা যেতে পারি, দুর্ঘটনা ঘটতে পারে, আরো কিছু হতে পারে। কিন্তু আসলে কি এই সকেটের মধ্যে কি আছে? বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, ওই যে ইলেকট্রনের প্রবাহ আছে, ইলেকট্রন প্রবাহের ভয়ে আমরা কি দিতে পারি না? হাত দিতে পারি না। তাহলে দেখো এই যে দুইটা সকেট আছে না, এখানে কি আছে? বিদ্যুৎ আছে, কারেন্ট আছে। এই কারেন্ট থাকার কারণে এই যে মনে করো দুইটা সকেটে যে আমরা দুইটা কেবল লাগাই দেই, দুইটা কেবল লাগাই দিলে আমরা কি করতে পারি? একটা লোড চালাইতে পারি, একটা লোড বা বাতি চালাইতে পারি। সরাসরি চালাইছি না, এই যে দেখো এটাকে বলা হয় পরিবাহী কেবল, পরিবাহী কেবল, বুঝা গেছে? তার মানে আমরা যে বিষয়টা জানবো এটা একদম ক্লিয়ারলি জানবো। এটা কি বলছি? পরিবাহী বলছি না? পরিবাহীটা কি বলছিলাম? কোন পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, সেটা হচ্ছে পরিবাহী। যাই হোক, পরবর্তীতে আরো জানবো, এটা আপাতত তোমরা মনে রাখো। এরপর দেখো পরিবাহীর সামনে যদি আমরা একটা অ লাগাই দিই, তাহলে কি হয় ভাই? অপরিবাহী হয়ে যায়। এখন দেখো তুমি ওই যে দেখছিলা ভাই যে কাজ, কাজ তো কাজ, কাজের সামনে যদি ওয়া লাগাই দিই তাহলে কি হয়? যে অকাজ, ঠিক আছে? আবার যদি কাজের সামনে আমরা কু লাগাই দিই তাহলে কি হয়? কুকাজ, হয় না? এই যে বিপরীত শব্দ ছিল, যে পরিবাহীর বিপরীত কি? অপরিবাহী। কাজের বিপরীত কি? অকাজ, কুকাজ, মানে হচ্ছে খারাপ, যেটা বোঝায়। অর্থাৎ আমরা বাংলা ব্যাকরণ যখন পড়ি তখন অ বলতে যেটা বোঝায় না বোধক, অ বলতে কি বোঝায়? না বোধক, ঠিক আছে? দেখো আমরা পড়তেছি ইলেকট্রনিক্স, চলে গেছি বাংলা ব্যাকরণ, হতেই পারে। এখন দেখো অ বলতে না বোধক বোঝায়, তার মানে এখানে বলছে পরিবাহীর আগে আমরা কি লাগাইছি? অ লাগাইছি, অর্থাৎ না বোধক। তাহলে জাস্ট খালি এই সূত্রে তোমরা না লাগাই দিবা, কোন পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, তাহলে কি হয়ে গেল? অপরিবাহী হয়ে গেল। থাকলো এখন সেমিকন্ডাক্টর, অধ্যায়ের নাম দিছে কি? সেমিকন্ডাক্টর। তাহলে দেখো এই যে সেমিকন্ডাক্টর অধ্যায়ের নাম, তোমাদের বলছিলাম আগেই যে কন্ডাক্টর বুঝলে তুমি সেমিকন্ডাক্টর বুঝবা, কন্ডাক্টর তুমি বুঝছো, এখন কি বুঝবা? সেমিকন্ডাক্টর। ওই যে বলছিলাম ভাই যে ফাইনাল, ফাইনাল আগে কি হয়? সেমিফাইনাল হয়। তাহলে কন্ডাক্টর আগে কি হয়েছে? সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর পদার্থ যেটা, সেটা বাংলায় বলা হয় অর্ধ পরিবাহী। বললাম তো অর্ধ পরিবাহী। এই যে অর্ধ পরিবাহী আছে, মানে বুঝতেছি কি যে পরিবাহীতে ফুল পরিবাহী ছিল, অর্ধ মানে কি? অর্ধেক বুঝাচ্ছি। বিষয়টা এমনই, অর্ধেকই। কেমন? দেখো অর্ধ পরিবাহীতে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না, এটা বলতে পারি, কিন্তু ডিরেক্ট না বলতে পারি না। তার মানে এখন তোমরা কনফিউজ যে ভাই বলতেছে কি না বলতে পারি না, আবার বলতে পারি। তার মানে বুঝাচ্ছি তোমাদেরকে যে কখনো কখনো বিদ্যুৎ প্রবাহিত হবে, আবার কখনো কখনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। এইটাই হচ্ছে তোমাদের অর্ধপরিবাহী, বুঝা গেছে? তার মানে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না এমন না, আবার খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে এমনও না। তাহলে কি বললাম? যে কখনো কখনো বিদ্যুৎ প্রবাহিত হবে, আবার কখনো কখনো বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। দেখো আমরা সচরাচর যে বইগুলো পড়ি, বই তো আমাদেরই লেখা, আর পলিটেকনিকের তো মনে করো বিভিন্ন প্রকাশনী বই থাকে, হক থাকে, টেকনিক্যাল থাকে, আরো বই থাকে। তো এই বইগুলোতে সচরাচর অনেক সময় ভুল লেখা থাকে, বুঝা গেছে? তোমরা তোমাদের যারা বড় ভাই আছে যেভাবে পড়াবে সেইভাবে অবশ্যই তোমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবা, বুঝা গেছে? তাহলে বললাম কি সেমিকন্ডাক্টর। এখন দেখো তোমাদের বেসিক ইলেকট্রনিক্স এর সব থেকে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে সেমিকন্ডাক্টর। পরীক্ষায় সব থেকে বেশি যদি আসে, তাহলে আসে তোমাদের সেমিকন্ডাক্টর কাকে বলে, সেমিকন্ডাক্টর বলতে কি বুঝো, বুঝছো? তাহলে তোমরা এই বিষয়টা অবশ্যই বুঝছো আশা করা যায়। এখন দেখো তাহলে আমরা কি বুঝলাম? পরিবাহী বুঝলাম। পরিবাহী কি? পরিবাহী হচ্ছে কন্ডাক্টর। দেখো তোমার যদি বাংলা অথবা ইংলিশে লেখা থাকে অবশ্যই তুমি এটা উত্তর দিতে পারবা। অপরিবাহী কি বললাম? অপরিবাহী ইংলিশ হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর। অনেক সময় অপরিবাহী থাকে না, বলে ইনসুলেটর কাকে বলে?
বোঝা গেছে? তাহলে ইনসুলেটর বুঝলাম, আর অর্ধপরিবাহিত বললাম সেমিকন্ডাক্টর। দেখো এটা আমরা ভাই বুঝলাম, এখন আমরা চলে যাব, এটার কিছু ইলেকট্রনীয় সংজ্ঞা আছে। ইলেকট্রনের সংজ্ঞা কি? ওই যে তোমরা কেমিস্ট্রিতে পড়ছিলা ক্লাস 10-এ, যে পরমাণু, পরমাণু বলতে কি বোঝায়? দেখো পরমাণু, পরমাণু যখনই পড়ি তখন আমরা অ্যাটমের নাম মনে পড়ে, আর অ্যাটমের নাম যখনই আসে তখন পরমাণুর নাম মনে পড়ে। তাহলে ওই যে পরমাণু যখনই আমরা যাই তখন আমাদের দুইটা জিনিসের নাম মনে পড়ে। কি কি? একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত। দেখো পড়াচ্ছি আমি ইলেকট্রনিক্স, চলে গেছি আবার কেমিস্ট্রি। এটা হতেই পারে একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের সম্পর্ক আছে। তাহলে এই যে এটা একটা নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে কক্ষপথে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরের কক্ষপথে কি থাকে? ইলেকট্রন থাকে। বুঝা গেছে? এই যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের প্রবাহ যেটা ছিল সেটাই কিন্তু কি ছিল? কারেন্ট ছিল। বুঝা গেছে? তা তোমাদেরকে দেখতে হবে যে ভাই এখানে ইলেকট্রনের প্রভাব আছে, তাহলে ইলেকট্রনের চার্জটা কি ছিল? নেগেটিভ ছিল। আবার প্রোটনের চার্জ কি ছিল? পজিটিভ ছিল। নিউট্রনের চার্জ কি ছিল? শূন্য ছিল। বুঝতে পারছো? তাহলে এই যে এখানে আমাদের কাজ, এই যে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী বললাম, এখানে কাজ আছে ইলেকট্রনের। কিসের? ইলেকট্রনের। এখন প্রোটন আর নিউট্রনের কাজ নাই, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বুঝাইলাম ভাই, মনে রাখবা। দেখো তাহলে তোমরা পড়ছিলা ভাই এই যে ইলেকট্রনিক্সের যে এই যে গোল গোলগুলো আছে, এগুলো এক একটা হচ্ছে কক্ষপথ, এক একটা কি? কক্ষপথ। তাহলে তোমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে যে এই কক্ষপথ গুলো যা আছে, তাহলে এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এরকম যত চলতে থাকবে এই কক্ষপথ গুলো বাড়তে থাকবে। তো সর্বোচ্চ আমরা যখন শেল পড়ছিলাম তখন কয়টা পড়ছিলাম? 4টা, যেটা কে, এল, এম এবং এন, এই 4টা শেল দিয়ে কাজ করা হয়। বুঝতে পারছো? তাহলে ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা জানি প্রথম কক্ষপথে ওই যে আবার চলে যাও 2n² সূত্র দিয়ে করছিলাম, প্রধান কক্ষপথের যখন তোমার ধারণ ক্ষমতা 2n², তার প্রথম কক্ষপথে কয়টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, তৃতীয় কক্ষপথে কয়টা। তাহলে আমরা জানি প্রথম কক্ষপথে কয়টা? 8টা, 2টা, পরের কক্ষপথে কয়টা? 8টা, পরে কয়টা? 18টা, 32টা, চলতে থাকে। কিন্তু যখন আমরা ডায়াগ্রাম পদ্ধতি ইলেকট্রন বিন্যাস করি তখন করা হয় কি? এখানে 2টা, এখানে 8টা, আবার 8টা এভাবে নিয়ে আমরা করি ডায়াগ্রাম পদ্ধতি ইলেকট্রন বিন্যাস। বুঝা গেছে? তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এখন যদি তোমার এই যে এটা বুঝালাম, এটা বোঝানোর কারণ হচ্ছে তোমার যে এখন যদি তোমাকে বলা হয় যে বলো তুমি তো পরিবাহী জানো, অপরিবাহী জানো, অর্ধপরিবাহী জানো, এখন বলো ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী অর্ধপরিবাহী বলতে কি বুঝে, কি বুঝাই? তারপর তোমার হচ্ছে অপরিবাহী বলতে কি বুঝাই, পরিবাহী বলতে কি বুঝাই, এটা তোমাকে বুঝাইতে হবে। তাহলে বলছিলাম কি যে নিউক্লিয়াসের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে না? নিউক্লিয়াসের শেষ কক্ষপথে কি থাকে? ইলেকট্রন থাকে, জানো? মানে ইলেকট্রন ঘুরতে থাকে চতুর্দিকে। এখন দেখো ইলেকট্রন সংখ্যা যদি 4-এর কম হয় তাহলে তাই কি বলে? পরিবাহী বলে। ইলেকট্রন সংখ্যা যদি 4-এর সমান হয় তাই কি বলে? অর্ধ পরিবাহী বলে। ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি হলে তাই কি বলে? অপরিবাহী। বুঝছো? এখন দেখো ভাই ইলেকট্রন সংখ্যা কোথায় 4-এর কম হবে, কোথায় 4-এর বেশি হবে, কোথায় 4-এর সমান হবে, এটা বুঝতে হবে। বলছিলাম কোথায়? শেষ কক্ষপথে। কোথায়? শেষ কক্ষপথে। দেখো মনে করো সোডিয়াম, সাপোজ সোডিয়াম 11 উপরে 23, এটা তো তোমরা জানো সবাই, সোডিয়াম 11, 23। এখন এটা আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি, প্রথম কক্ষপথে কয়টা ভাই? 2টা, পরের কক্ষপথে কয়টা ভাই? 8টা। দেখো পরের কক্ষপথে কয়টা? 8টা, তাহলে কয়টা হলো? 10টা। আর থাকে কয়টা? 1টা। এই দেখো 1টা। তাহলে এই পরমাণুর, সোডিয়াম পরমাণুর বা সোডিয়াম মৌলের শেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন সংখ্যা কয়টা? 1টা। এই যে ইলেকট্রন সংখ্যা 1টা, তাহলে যোজ্যতা ইলেকট্রন, এই যে একটু পরে আবার তোমাদের পড়াবো ভ্যালেন্স ইলেকট্রন। তো এখনই দেখো তাহলে শেষ কক্ষপথে জয়টা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ওই মৌলের যোজনী, ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন, ওই মৌলের ভ্যালেন্স ইলেকট্রন। বুঝা গেছে? তোমরা পড়ছো যে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটা ওই মৌলের যোজনী, ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। তাহলে সোডিয়ামের ইলেকট্রন কত? যোজনী কত? সোডিয়ামের যোজনী 1, কারণ কি? শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 1টা। যোজ্যতা ইলেকট্রন কত? 1, কারণ কি? শেষ কক্ষপথে কয়টা? 1টা। বুঝা গেছে? এখন দেখো এই যে 1টা শেষ কক্ষপথে, বলছিলাম ভাই যে ইলেকট্রন সংখ্যা 4-এর কম। দেখো তো 4-এর কম মানে কত? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কিন্তু 4 হবে না। কারণ কি? এখানে আর একটা শর্ত দেওয়া আছে 4-এর সমান। তাহলে 1, 2, 3 যদি হয়, অর্থাৎ 4-এর কম যদি হয়,
শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা, তাহলে আমরা বলতে পারবো সেটাকে পরিবাহী। কি বলতে পারবো? পরিবাহী। এরপর আছে কি 4-এর সমান, এটা কি বলতে পারবো? অর্ধপরিবাহী। এরপর আছে কি 4-এর বেশি, এটা কি বলতে পারবো? পরিবাহী। তার মানে এই যে এখানে যদি মনে করো 4 হয় তাহলে কি হবে? অর্ধপরিবাহী হবে। যদি 4-এর বেশি হয়, 5 হয়, 6 হয়, 7 হয়, তাহলে কি হবে? অপরিবাহী হবে। এখন দেখো এগুলো কিছু উদাহরণ আছে, যেমন 118টা মৌলের মধ্যে টোটাল 6টি মৌল হচ্ছে অর্ধপরিবাহী। টোটাল কয়টা? 6টা। তার মধ্যে তোমাদেরকে মনে রাখতে হবে 3টি মৌল। এই 3টা মনে রাখলেই তোমাদের এনাফ। জার্মেনিয়াম, সিলিকন আর কার্বন। বুঝা গেছে? এই 3টা মৌল জানা থাকলে তোমাদের এনাফ। এখন অপরিবাহী কি? অপরিবাহী হচ্ছে শুকনা কাপড় হইতে পারে, শুকনা কাঠ হইতে পারে, এগুলো হচ্ছে অপরিবাহী। বুঝছো? তো এগুলো বেশি কিছু জানার দরকার নাই, জাস্ট এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের অর্ধপরিবাহী। যা মনে রাখবা শুধুমাত্র জার্মেনিয়াম, সিলিকন এবং কার্বন, এই 3টা মনে রাখলে তোমাদের জন্য এনাফ। বোঝা গেছে? এর পরের টপিকসে আমরা যাই। আশা করা যায় সবাই এটা বুঝছো। এর পরের টপিকস তোমাদের কি আছে দেখো। এবার আমরা পড়বো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আগে চিত্রগুলো আগে নেই, তারপর বুঝাই দিব তোমাদের। কন্ডাকশন ব্যান্ড, এটা কি জানি, ভ্যালেন্স ব্যান্ড। আমার কথা যদি লেখা যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করবা, জানাবা। আমার লেখা একটু খারাপ। নিচে কি দেখা যাবে না? তাহলে এই সাইডে দেখা যাবে, এই সাইডে দেখা যাবে। তাহলে আমরা ইনসুলেটরটা এই পাশে দিই নাকি? হ্যাঁ, দেখা যাবে না? ইনসুলেটর, দেখো তাহলে আমরা এখন দেখো এই ব্যান্ডগুলো দেখবো। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম তোমরা হয়তো বা জানো যে তোমাদের এই প্রশ্নটা কেমন আসতে পারে। প্রশ্নটা আগে বলে দিই, প্রশ্ন যদি না বুঝো তাহলে উত্তর করতে পারবা না। তোমার প্রশ্ন থেকেই উত্তর আসবে, বুঝতে পারছো? তাহলে তুমি যদি প্রশ্ন পারো উত্তর পারবা, প্রশ্ন যদি না বুঝো উত্তর করতে পারবা না। তাহলে দেখো প্রথমে আমরা দেখবো কি কন্ডাক্টরটা। দেখো কন্ডাক্টরটা কি বলছে এটা আগে বুঝো। তার আগে প্রশ্নটা হচ্ছে কি, তোমার প্রশ্নটা থাকবে এরকম, কন্ডাক্টর মানে আমরা জানি কি,
কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী, সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী এবং ইনসুলেটর এটা হচ্ছে অপরিবাহী। প্রশ্নটা থাকবে এমন, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সহ বা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম চিত্র সহ ব্যাখ্যা করো। বুঝা গেছে? এই একটাই প্রশ্ন, তোমরা শিওর থাকো, তোমরা 100% এর মধ্যে তোমরা 99% শিওর থাকো এই প্রশ্ন তোমরা পরীক্ষার ক্ষেত্রে পাবা। এটা আমি তোমাদেরকে বললাম, 100% তো হয় না, 100% মানে তোমার কোশ্চিন দেওয়া হয়। যাই হোক, আমরা 90% শিওর দিলাম যে তোমার এই কোশ্চিন তোমরা পরীক্ষায় পাবা। এটাই এই অধ্যায়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, এবং পি টাইপ এন টাইপ যখন যাবো তখন সেটাও দেখবে ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি বলছি, কন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হচ্ছে কি, এনার্জি বলতে কি শক্তি, শক্তির যে একটা ব্যান্ড ডায়াগ্রাম, এটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এখন কেমনে বুঝবো ভাই? দেখো এখানে দেখতে পাচ্ছি না, এখানে আমি এই দাগগুলো দিয়ে নিই, যদিও তোমরা দিয়ে নিও, এটা বেশি কঠিন কিছু না। আর চিত্রের ক্ষেত্রে প্রবলেম নাই, তোমরা যদি চিত্র আঁকতে পারো, যদি মেইন জিনিসটা বুঝো, এখনই বুঝাই দেবো, দেখবা যদি মেইন জিনিসটা বুঝো তাহলে সবই পারবা, খুবই সহজ। চিত্র আঁকবা আর 2-4টা যদি কথা লিখতে পারো তোমার ভাষায় নিজের মতো করে, বই দেখে লিখতে পারো না, বই দেখে যদি তুমি বুঝো কিছুই বুঝবা না। বই দেখে তুমি মুখস্থ করতে চাইলে বা বই দেখে লিখতে চাইলে তোমার জন্য আরো ক্রিটিক্যাল হয়ে যাবে বিষয়গুলা। এই জন্য অ্যাটলিস্ট চিত্রটা আঁকবা, কিছু লিখবা, ফুল মার্কস পাবা। দেখো তাহলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এই সাইডে যেটা থাকে এটাকে বলা হয় এনার্জি ব্যান্ড, এনার্জি ব্যান্ড বলা হয় এটাকে। তাহলে দেখো উপরের যেটা, এটা আর এটা, আমরা এখানে দেখো চিত্রটা এখানে কি আছে, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। তার মানে এটাও বলতে পারবো কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। কিন্তু কাহিনী কি, এই জায়গায় হচ্ছে কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী, এখানে সহজে বিদ্যুৎ পরিবহন হয়, এটা তো আমরা জানি। এখন দেখো এই যে কন্ডাকশন ব্যান্ড, দেখো এখানে দেওয়া আছে যে ওভারল্যাপ বা ফরবিডেন যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু এখানে নাই। এখানে যদি গ্যাপ থাকতো তাহলে কিন্তু গ্যাপ থাকতো, বা যেটাকে বলা হয় ফরবিডেন গ্যাপ। দেখো এখানে কিন্তু কি আছে, এটা পুরোটাই ক্লোজ অবস্থায় আছে। ক্লোজ বলতে কি, দেখো তোমরা যদি ট্যুরে যাও কোনো সময় বন্ধুদের সাথে ট্যুরে গেলে কি হয়, ট্যুরে গেলে কি সব বন্ধু বান্ধব একটা হোটেলে ভাড়া নিছে, এখন ঘুমানোর ক্ষেত্রে ঘুমাইছে বেডের উপরে। এখন কি হয় যে কে যে কার উপর ঘুমায় এটা দেখা যায় না, মানে একজন আর একজনের উপরে থাকে, বুঝা গেছে? এইরকম থাকে না? এই দেখো সেম ভাবে এটা, এই কন্ডাকশন ব্যান্ডটা কি করছে, ওভারল্যাপ, ওভারল্যাপ বলতে বোঝায় একজনের একটার উপর আরেকটা দেওয়া, একটার উপর আরেকটা থাকা, এটাকে বলা হয় ওভারল্যাপ। বুঝা গেছে? মানে একটার উপর ওভার হয়ে, যখন ওভার হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন আরেকটা যে অবস্থায় থাকে এটাকে বলা হয় ওভারল্যাপ। তাহলে দেখো এই যেখানে তো গ্যাপ নাই, এই কন্ডাকশন ব্যান্ড এটার সাথে মিক্স অবস্থায় আছে, আর এই যে ভ্যালেন্স ব্যান্ড এটার সাথে মিক্স অবস্থায় আছে। তার মানে এখানে কতটুকু আছে, কি পরিমাণ আছে সেটা আমরা জানি না। কন্ডাকশন ব্যান্ড এই দুইটা মিলে কন্ডাকশন ব্যান্ড, আবার এই দুইটা মিলে কি ভ্যালেন্স ব্যান্ড, বুঝতে পারছো? তাহলে তুমি বলতে পারবা যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম যদি বলে কন্ডাক্টর কাকে বলে, মনে করো এখন এই তুমি তোমার কাজ হচ্ছে জাস্ট এটা চিত্রটা আঁকবা, লিখবা কন্ডাক্টর, এরপর লিখবা কন্ডাক্টর কাকে বলে। যে ব্যান্ড ডায়াগ্রামে, যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে কি কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে না, একটা আর একটার উপর ওভারল্যাপিং অবস্থায় থাকে, তাকে আমরা কন্ডাক্টর বলতে পারবো বা পরিবাহী বলতে পারবো। এখন এই যে এখানে গ্যাপটা নাই ভাই, দেখো এখানে কিন্তু গ্যাপ আছে, কিন্তু গ্যাপ নাই। গ্যাপ যত কম থাকবে বিদ্যুৎ তত বেশি প্রবাহিত হবে, গ্যাপ যত বেশি থাকবে বিদ্যুৎ তত কম প্রবাহিত হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো তোমরা জানো কন্ডাক্টর মানে ভাই তো বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাই এখানে গ্যাপ আছে কি, গ্যাপ নাই। এখানে গ্যাপ নাই মানে তোমার এখানে বিদ্যুৎ বেশি প্রবাহিত হয়েছে, এটা তোমার মনে রাখা লাগবে। এরপর দেখো এটা তো বুঝলা, জাস্ট খালি চিত্র আঁকবা, সংজ্ঞা লিখবা, আর কিছুই না ভাই, কোনো টেনশন করার দরকার নাই, ফুল মার্কস পাবা। এরপর দেখো সেমিকন্ডাক্টর মানে কি, অর্ধপরিবাহী। দেখো ভাই এটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, পুরোটাকে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বলে। এখন এটা কি, উপরে একটা কন্ডাকশন ব্যান্ড, নিচেরটা আছে ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে একটা দেখতে পাচ্ছ ফাঁকা স্থান আছে, কি আছে, ফাঁকা স্থান আছে। এখানে কিন্তু দেখো এরাই কিন্তু কি ছিল, ওভারল্যাপ অবস্থায় ছিল, কিন্তু ওভারল্যাপ অবস্থা নাই, ফাঁকা আছে, এই জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। এটাকে বলা হয় ফরবিডেন গ্যাপ, মানে যে ফাঁকা স্থানটা এটাকে বলা হয় ফরবিডেন গ্যাপ, এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। তাহলে তোমরা বলতে পারবা যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ফাঁকা স্থান থাকে, তাকে বলা হয় সেমিকন্ডাক্টর। কি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। এখন পার্থক্য করার ক্ষেত্রে দেখো এই ভিতরে গ্যাপটা গেলে হয় ফরবিডেন এনার্জি গ্যাপ, ফরবিডেন গ্যাপটা কতটুকু, 1 ইলেকট্রোভোল্ট। আবার এখানে দেখো এখানে যে গ্যাপটা আছে ইনসুলেটর, এটা 1.5 ইলেকট্রোভোল্ট, তোমাদের বইয়ে সম্ভবত 15 ইলেকট্রোভোল্ট দেওয়া আছে, বুঝা গেছে? তো এই যে এটা হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট, এটা হচ্ছে 1.5 ইলেকট্রোভোল্ট। দেখো দেখানোর ক্ষেত্রে, চিত্র দেখানোর ক্ষেত্রে এটা ফাঁকটা অনেক বেশি, মানে ফাঁকা স্থানটা অনেক বেশি, এটা কিন্তু কম। চিত্র দেখা তো কোনো কিছু বোঝা যায় না ভাই, আমি দিয়েই দিছি 1 ইলেকট্রোভোল্ট
1.5 ইলেকট্রন, তার মানে এটা তো বেশি, আমরা বুঝতেই পারতেছি বেশি না, ফাঁকা স্থানে বেশি না। তাহলে দেখো ফরবিডেন গ্যাপ মানে ফরবিডেন যে গ্যাপটা আছে এটা কম আছে, এখানে কিন্তু বেশি আছে। তার বলছিলাম যত বেশি থাকবে তত কম প্রবাহিত হবে। তাহলে সেমিকন্ডাক্টর মানে কিছু পরিমাণ হইলেও বিদ্যুৎ প্রবাহিত হবে, যেহেতু সেমি বলছে সেহেতু দেখো গ্যাপটা যেহেতু কম আছে, বিদ্যুৎ কম হইলেও কিঞ্চিত পরিমাণ হইলেও বিদ্যুৎ প্রবাহিত হয়। এই যে কিঞ্চিত পরিমাণ বিদ্যুৎ, এটাকে মাঝে মাঝে কি বলা হয় জানো? এটাকে মাঝে মাঝে বলা হয় কি? এটাকে মাঝে মাঝে বলা হয় কালি পড়তেছি, এটাকে মাঝে মাঝে ওই যে তোমরা পড়ছো যে ভাই যখন কম পরিমাণ কারেন্ট যায়, দেখো তোমাদের মনে আছে না যে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস যখন পড়ছিলা তখন কি হয়েছিল? ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসে ফরওয়ার্ডে কারেন্ট যাইতো আর রিভার্সে আবার কি হইতো? কম কারেন্ট যাইতো। সেম ভাবে এখানেই দেখো, এখানে কি হয়? কম কারেন্ট যায়, এখানে আবার এখানে কিছু হলেও কিছু কম পরিমাণ হলেও কারেন্ট যাবে। আবার এই জায়গায় দেখো ফাঁকাটা বেশি। আবার এটা কি বলতে পারবা? কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যদি বেশি পরিমাণে ফাঁকা স্থান থাকে, বেশি পরিমাণে গ্যাপ থাকে, মানে ফরবিডেন গ্যাপটা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে বলতে পারবো ইনসুলেটর, অর্থাৎ অপরিবাহী বলতে পারবো। এটা গ্যাপটা 1.5, আবার এটা গ্যাপটা দেখো 1 ইলেকট্রোভোল্ট। আশা করি তোমরা বুঝছো। প্রশ্নটা আমি আবার বলতেছি, প্রশ্নটা ছিল এমন তোমাদের যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ক্ষেত্রে, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম চিত্র সহ দেখাও, বা যদি বলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ব্যাখ্যা করো, তাহলে তোমরা এই প্রমাণটা এভাবে করবা। আশা করি সবাই বুঝছো। তোমাদের বেশি কিছু করা লাগবে না, আমি যে বললাম এটা আঁকবা, এটা আঁকবা, এটা আঁকবা, আঁকার পরে জাস্ট বলে দিবা যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যদি কোনো ফাঁকা স্থান না থাকে, যদি একটা অবস্থায় ওভারল্যাপ অবস্থা থাকে, তাকে কন্ডাক্টর বলে। তারপর কি এর মাঝে কোনো ফাঁকা স্থান থাকে না, এই জন্য এটা ওভারল্যাপ অবস্থায় থাকে, শেষ। এরপর সেমিকন্ডাক্টর, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝামাঝি যে ফাঁকা স্থান থাকে তাকে বলা হয় সেমিকন্ডাক্টর। এর মাঝামাঝি স্থানে 1 ইলেকট্রোভোল্ট একটা ফাঁকা স্থান থাকে, যাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ, ক্লোজ। এরপর কি আছে? ইনসুলেটর, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝামাঝি যদি বেশি পরিমাণে ফাঁকা স্থান থাকে তাকে বলা হয় ইনসুলেটর। আর এর মাঝামাঝি ফাঁকা স্থানটা হচ্ছে 1.5 ইলেকট্রোভোল্ট, যাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ। ক্লিয়ার? তার মানে তোমার কাছে এখন সহজ হয়ে গেল, বুঝা গেছে? এত কঠিন করা কিছু নেই ভাই। এরপর কি? এরপর হচ্ছে সেমিকন্ডাক্টরের গঠন। দেখো সেমিকন্ডাক্টরের গঠন তেমন ইম্পর্টেন্ট না, এটা মুছাই দিলাম। যে টপিকস গুলো তোমাদের পড়াবো এগুলো জাস্ট তোমরা পড়ো, বেশি কিছু পড়ার দরকার নেই। দেখো এখন আমরা পড়বো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর তো ক্লিয়ারলি বুঝলাম, তাই না? এখন দেখো সেমিকন্ডাক্টরের কিছু প্রকারভেদ আছে, এগুলো আমাদেরকে পড়া লাগবে। সেমিকন্ডাক্টর প্রধানত দুই প্রকার, একটা খাঁটি বা পিওর যেটা বলি, পিওর সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর। দেখো ভেজাল সেমিকন্ডাক্টর আবার দুই প্রকার, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। দেখো ভাই খুবই সহজ, এই অধ্যায়ের টপিকস তোমার দুইটাই, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের গঠন আর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এই দুইটা জিনিস যদি পারো তাহলে তোমার এই অধ্যায় ক্লোজড, বুঝা গেছে? তোমাদের কোনো টেনশন করার দরকার নাই, যে টপিকস ভাই পড়াবো এটাই শুধু পড়ো, এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই, দেখবো ভালো রেজাল্ট হয়ে যাবে। দেখো তাহলে সেমিকন্ডাক্টর দুই প্রকার, একটা হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর। এখন দেখো ভাই খাঁটি সেমিকন্ডাক্টর কি আর ভেজাল সেমিকন্ডাক্টর কি? খাঁটি বলতেই আমরা বুঝি পিওর, পিওর বলতেই বা খাঁটি বলতে একটা জিনিসের নাম মনে পড়ে, কি বলতো? ওই যে ভাই পড়ছিলাম ছোটবেলায়, বোতলে লেখা ছিল খাঁটি সরিষার তেল, ছিল না? ওই খাঁটি সরিষার তেল কি? সরিষার তেল তো বিভিন্ন ধরনের হইতে পারে, কিন্তু এটা খাঁটি কেন বলছিল ভাই? কারণ খাঁটি বলছিল ওটা একদম পিওর, ওটা একদম পিওর, এটার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো অপদ্রব্য নাই। আর বাকি যে সরিষার তেলগুলো আছে কিছু পরিমাণ হইলেও অপদ্রব্য থাকতে পারে। অপদ্রব্য বলতে আমি বুঝাইছি যে যে কোনো মনে করো যে মানে হচ্ছে যেখানে আর কি মানে যে কোনো হচ্ছে আংশিক কিছু থাকতে পারে, মানে খারাপ কিছু থাকতে পারে, যেটা বুঝাচ্ছি অপদ্রব্য বলতে এমন কিছু। তাহলে পিওর বলতেই আমরা বুঝতেছি যে এখানে খাঁটি কিছু। তাহলে যদি তোমাকে বলা হয় যে পিওর সেমিকন্ডাক্টর কি, বুঝলাম তো ভাই কি সেমিকন্ডাক্টর দুই প্রকার, একটা হচ্ছে পিওর, একটা হচ্ছে ভেজাল।
মানে খাঁটি আর ভেজাল। তো ভাই খাঁটি সেমিকন্ডাক্টর কেমনে সংজ্ঞা লিখবো? খাঁটি সেমিকন্ডাক্টর যেই সেমিকন্ডাক্টরের ভিতরে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না, কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না, তাকে বলা হয় খাঁটি সেমিকন্ডাক্টর। আর খাঁটির বিপরীত তো কি? ভেজাল। জানোই খাঁটির বিপরীত ভেজাল। আর ভেজাল মানে কি বলছিলাম যে বিপরীত হইলে না। তাহলে যে সেমিকন্ডাক্টরে অপদ্রব্য মিশ্রিত থাকে তাই কি বলে? ভেজাল সেমিকন্ডাক্টর। আর যেটা থাকে না সেটা কি? খাঁটি সেমিকন্ডাক্টর। যেটাতে ভেজাল মিশ্রিত, অপদ্রব্য মিশ্রিত থাকে সেটা কি? ভেজাল। ভেজাল আবার দুই প্রকার, একটা পি টাইপ, একটা এন টাইপ। এখন দেখো পি টাইপ আর এন টাইপ, এটা হচ্ছে খুব এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। এই টপিকস তোমার সারা জীবন কাজে লাগবে। যদি তুমি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হও তাহলে তো অবশ্যই কাজে লাগবে, যদি অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও তারপরেও কাজে লাগবে। পরবর্তী যে অধ্যায়গুলো আছে এখানে পি টাইপ এন্ড সেমিকন্ডাক্টর তোমরা পাবা, সেহেতু তোমাদের ভালো করে পড়া লাগবে। দেখো তাহলে দেখো এখানে একটা কথা লিখছি, সেটা হচ্ছে এন পি এন পি এন পি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর বলতে পারি, এটাকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর বলতে পারি। এখন ভাই পি আর এন কি? পি আর এন সেমিকন্ডাক্টর দুইটা আলাদা আলাদা সেমিকন্ডাক্টর। এখন আমরা এটা কোনোভাবে বলতে পারি না যে এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, কিন্তু আমরা মনে রাখার স্বার্থে কিছুক্ষণ পরে আবার যখন তোমাদের বুঝাবো তখন বলবো যে পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ, কিন্তু আসলে না, এটা জাস্ট মনে রাখার জন্য। মনে রাখার জন্য বলতে কি, আমরা কিছু কাজ করতে যাই দেখি যে পি যখন পড়াই পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, তখন দেখা যায় যে পজিটিভ যে চার্জগুলো আছে এটা পি টাইপের সাথে মিলে যায় এবং নেগেটিভ যে চার্জগুলো আছে এটা এন টাইপের সাথে মিলে যায়। এর জন্য আমরা বলি যে পি টাইপ মানে পজিটিভ, এন টাইপ মানে নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে তোমরা পি টাইপের ক্ষেত্রে মনে রাখবা এবং এন টাইপের ক্ষেত্রে এটা আপাতত মনে রাখবা। এরপরে আমরা সামনে যখন আগাবো তখন বুঝবো। বুঝা গেছে? তাহলে দেখো এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, ভাই পি টাইপ সেমিকন্ডাক্টর কি? এটা কি বলছিলাম? খাঁটি। আর খাঁটি মানে কি? বিশুদ্ধ। খাঁটি একই কথা না ভাই? দেখো বিশুদ্ধ খাঁটি একই কথা না ভাই? হ্যাঁ ভাই একই কথা। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর যা, খাঁটি সেমিকন্ডাক্টর তা। বুঝা গেছে? তাহলে এই দেখো পি টাইপ, এখন এগুলো তো সব সংজ্ঞা জানলাম, এখন আমরা জানবো পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর বলতে কি বুঝি। পি টাইপ সেমিকন্ডাক্টর কি তাহলে আগে বুঝি। পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। দেখো সেমিকন্ডাক্টর কি ছিল ভাই? জার্মেনিয়াম, সিলিকন আর কার্বন। কিন্তু এখানে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি জানো? তিনটা সেমিকন্ডাক্টর, কিন্তু বলছে খাঁটি আর ভেজাল। ভেজাল হইলেও সেমিকন্ডাক্টর, খাঁটি হইলেও সেমিকন্ডাক্টর, কিন্তু এখানে তো তিনটা সেমিকন্ডাক্টর ভাই। এখন কেমনে বুঝবো কোনটা খাঁটি কোনটা ভেজাল? নাকি তিনটাই খাঁটি নাকি তিনটাই ভেজাল? দেখো এক্সাক্ট এই দুইটা যা আছে জার্মেনিয়াম আর সিলিকন, এই দুইটার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? ওই 4টা করেই থাকে। তার মানে এই দুইটা কি খাঁটি সেমিকন্ডাক্টর? এটা কি থাকে না? এটারও থাকে, এটাও সেমিকন্ডাক্টর খাঁটি, কিন্তু খাঁটি না ভাই। কেন খাঁটি না জানো? দেখো কার্বন আছে না, পেন্সিলের দণ্ডে একটা কার্বন দণ্ড থাকে, বা আরো বিভিন্ন জায়গায় কার্বন দণ্ড ব্যবহার করা হয়। এই কার্বনই কিন্তু সেই কার্বন, কিন্তু দেখা যায় পেন্সিলে অনেক সময় কি হয় জানো? অনেক সময় কারেন্ট প্রবাহিত হয় না। অনেক সময় কি হয় না? কারেন্ট প্রবাহিত হয় না। আমরা জানি ভাই যে এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 6, তার মানে পারমাণবিক সংখ্যা 6 মানে দ্বিতীয় কক্ষপথে ভাই 4টাই থাকে। কয়টা থাকে? 2টা আর 4টা, 6টা, 4টাই থাকে। কিন্তু এটাকে আমরা খাঁটি সেমিকন্ডাক্টর বলতে পারবো না, কারণ ওই যে তোমাকে বললাম যে কি খাঁটি সেমিকন্ডাক্টর বলতে পারবো না। কেন? কারণ বললাম যে এটার মধ্যে একটা কি আছে? ভেজাল আছে। ভেজালটা কি? এটা তো মাঝে মাঝে ইনসুলেটর হয়, এই জন্য খাঁটি সেমিকন্ডাক্টর বলতে পারবো না। এটা আমরা সেমিকন্ডাক্টর বলতে পারবো, কিন্তু খাঁটি সেমিকন্ডাক্টর বলতে পারবো না। এখন দেখো এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নাই। তুমি এই জার্মেনিয়াম আর সিলিকন এই দুটো নিয়ে কাজ করবা। বুঝা গেছে? তার মানে এই দুটো খাঁটি সেমিকন্ডাক্টর। এখন দেখো পি টাইপ তাহলে কি? এটা কেন বুঝালাম এখন দেখতে পাবা। দেখো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি ত্রিযোজী মৌল মিশ্রিত করা হয়, কয় যোজী? ত্রিযোজী। বুঝা গেছে? তাহলে সেটা পি টাইপ। আর এটা হচ্ছে পঞ্চযোজী। এখন আমাদের বুঝতে হবে ভাই পঞ্চযোজী কি আর ত্রিযোজী কি, এটাই তো বুঝতে হবে, নাহলে তো আমরা বুঝবো না কিছু। বুঝা গেছে? তাহলে দেখো ত্রিযোজী আর পঞ্চযোজী। বলছিলাম যোজী বলতে যোজনী বোঝায়। যোজী বলতে কি? যোজনী। ওই যে ভাই তুমি পড়ছিলা, বললাম একটু আগে যে যোজনী কাজে লাগবে, দেখছো কাজে লাগছে কোথায়? তাহলে সোডিয়ামের ছিল 1, তার মানে 1 যোজী, 2 থাকলে দ্বিযোজী, 3 থাকলে ত্রিযোজী, থাকতে পারে না? তার মানে তোমার পরমাণুর ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যত যোজনী থাকে সেটা ওই মৌলের যোজনী, মানে যত ইলেকট্রন থাকে সেটা ওই মৌলের যোজনী। যদি 3টা থাকে তাহলে ত্রিযোজী, আর 5টা থাকলে সেটা হচ্ছে পঞ্চযোজী। বুঝা গেছে? আশা করি তোমার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে কি বললাম?
যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি একটা ত্রিযোজি মৌল মিশানো হয় সেটা হচ্ছে পি টাইপ। এখন আমাদের কি এই জায়গায় একটা গোলমাল লাগে ভাই, গোলমালটা কি ভাই, পি টাইপে কি ত্রিযোজি নাকি পি টাইপে কি পঞ্চযোজি? এই আমি নিজেই কনফিউজ আসলে কি আমার ঠিক আছে, ঠিক আছে কি? এখন দেখো এই জায়গায় মনে রাখা একটা বিষয় হচ্ছে, দেখো P3 কি P3 P3 পড়ছো না তোমরা? P3 তো বুঝো নাকি? এই P3 টা মনে রাখা একটা মনে করো কি ট্রিক্স বলতে পারো, যে P3 মনে রাখবা, P3 মনে রাখবা, তার মানে পি টাইপে সবসময় কি হবে, ত্রিযোজি হবে। বাকি যেটা আছে n প, এটা তো এমনি হবে, একটা ত্রিযোজি হলে একটা পঞ্চযোজি হবে, এটা জানোই তোমরা। তাহলে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বলতে কি, জার্মেনিয়াম সিলিকন, বারবার বলছি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বলতে কি জার্মেনিয়াম সিলিকন। এটা কখনোই ভুল করবে না। পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর এর গঠন পরীক্ষা আসবে, তার মধ্যে এন টাইপ খুব ইম্পর্টেন্ট। এটা আমি বলছি না, তুমি যে জায়গায় করো, তুমি মিড টার্ম বলো ফাইনাল বলো পাবাই, প্রত্যেকবারই এই পি টাইপ এন টাইপ একটা করে আসেই, তার মধ্যে এন টাইপ অনেক ইম্পর্টেন্ট। তাহলে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি একটা ত্রিযোজি মৌল মিশায় সেটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বলতে জার্মেনিয়াম সিলিকনের সাথে যদি একটা আমরা পঞ্চযোজি মিশাই তাহলে সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আশা করি তোমরা এই বিষয়ে ক্লিয়ার। এখন আমরা সেমিকন্ডাক্টরের গঠন যাব। তোমাদের সময় নাই বেশি, এই সেমিস্টারে কিন্তু তোমাদের 4 মাসের, বুঝে গেছে? তোমরা যারা ক্লাস করতেছো তারা তো পারবাই, যারা ক্লাস করো না বন্ধুদেরকে বলবা ক্লাস করার জন্য, বিশেষ করে আমার ক্লাস দেখতে বলবা, যদি ভালো লাগে অবশ্যই ভর্তি হতে বলবা। দেখো তাহলে পি টাইপের গঠনটা দেখি, পি টাইপটা করালে তোমরা এন টাইপটা এমনি পারবা। এই অধ্যায়ের আর কোনো এক্সট্রা টপিক্স পড়া দরকার নাই, যা পড়াইছি এ পর্যন্তই, এক্সট্রা কোনো টপিক্স পড়বা না। তোমাদের ভাইয়া যে সাজেশন দিবে এই সাজেশনের বাইরে কোনো কিছু ফলো করার দরকার নাই। দেখো পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন আমরা এবার পড়বো। তাহলে ভাই আপনি তো বললেন ভাই যে হচ্ছে জার্মেনিয়াম আর সিলিকন বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এখন একটা ত্রিযোজি মৌল নিতে হবে না? অবশ্যই নিতে হবে। দেখো ত্রিযোজি মৌল যে কোনো মৌল নিতে পারি, দেখো তোমাদের বইয়ে গ্যালিয়াম দিয়ে করা আছে, আমি গ্যালিয়াম দিয়েই করলাম। গ্যালিয়ামে করে দেখবা ইলেকট্রন বিন্যাস, গ্যালিয়ামের শেষ কক্ষপথায় 3টা ইলেকট্রন আছে, বুঝা গেছে? যোজনী 3, তার মানে এটাকে ত্রিযোজি বলতে পারবা তোমরা। তাহলে দেখো এগুলা তাহলে কি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, বুঝছো? আমি এত চিত্রতে এক্সপার্ট না, তোমরা সুন্দর করে বইটা দেখে চিত্র আগায় নিবা। জানি না কেমন হচ্ছে, গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। কি আমাদের সময় 1.5 পড়ছিলাম, এবার দিছে 15, বাকি আছে কোথায়? এইখানে না, আর এইখানে, আর এখানে, ঠিক আছে না সবকিছু? দেখো চিত্রটা এরকমই, চিত্রটা অনেক সহজ তোমাদের। দেখো চতুর্দিকে কি আছে, এই চিত্রের ক্ষেত্রে যদি গঠনটা পড়াচ্ছি, সব দিকে আছে জার্মেনিয়াম, মাঝখানে একটা গ্যালিয়াম, বুঝতে পারছো? তাহলে দেখো এই গ্যালিয়াম যেটা ছিল, গ্যালিয়ামটা কি বলছিলাম? ত্রিযোজি মৌল। এগুলা কি, জার্মেনিয়াম গুলো কি? এটা হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা খাঁটি সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টর, বোঝা গেছে? তাহলে বলছিলাম কি, যে একটা বা অর্থাৎ বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা একটা ত্রিযোজি মৌল মিশ্রিত করি তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। দেখো যদি তোমার প্রশ্ন থাকে পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, তাহলে তোমার মানে উত্তর করা খুবই সহজ, তুমি যদি প্রশ্ন বুঝো উত্তর করতে পারবা। তোমার পি টাইপের গঠন বলছে মানে তোমাকে বুঝতে পি টাইপ কাকে বলে। এখন তুমি ভাই যদি পি টাইপ কাকে বলে এটা যদি না জানো তাহলে তুমি গঠন কেমনে লিখবা? দেখো পি টাইপ কাকে বলে, ওই জন্য আগেই বললাম যে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে একটা ত্রিযোজি মৌল মিশ্রিত করতে হবে, এগুলো কি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর না? দেখো এই ক্ষেত্রে তোমরা গোলমাল করিও না, কখনোই গোলমাল করবো না। এইখানে লিখবা জি এ আর এখানে লিখবা জি, এটা আমারই গোলমাল হয়, তোমাদের কি বলবো? তাই এই গোলমাল যেন না হয় সেজন্য কি বলবা, মানে কি করবা, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজি মৌল,
মানে চতুর্দিকে থাকবে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর আর মাঝখানে থাকবে একটা ত্রিযোজী মৌল, বুঝা গেছে? আর যদি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর দাও, মাঝখানে যদি পঞ্চযোজী দাও, তাহলে এন টাইপের ক্ষেত্রে পঞ্চযোজী। বলছিলাম P3, বুঝা গেছে? তাহলে দেখো এগুলা থাকবেই, এখানে ফাঁকা স্থান একটা আছে, দেখো এগুলো দিয়ে নিবা। দেখো তাহলে এটা কেমনে লিখবো এখন ভাই? প্রথমে লিখবা যে পি টাইপ কাকে বলে। পি টাইপ হচ্ছে কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি একটি ত্রিযোজী মৌল মিশ্রিত করা হয় তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। কি বলা হয়? পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। তার মানে এর কি লিখবা তারপর? হ্যাঁ, জার্মেনিয়াম একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর এবং গ্যালিয়াম একটি কি ত্রিযোজী মৌল, কারণ গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে 3টি ভ্যালেন্স ইলেকট্রন থাকে, এই জন্য একে ত্রিযোজী মৌল বলা হয়। লিখবা। লেখার পরে দেখো এখানে একটা দেখতে পাচ্ছ না, এই যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে ইলেকট্রন, আর এই যে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হোল। এটা হচ্ছে ত্রিযোজী মৌল আর এগুলোকে বলা হয় ইলেকট্রন। দেখো পাওয়ার তো জানো, পাওয়ার মানে শক্তি। দেখো যখন আমার শক্তি বেশি হবে বা তোমার শক্তি যদি বেশি থাকে, তুমি কি করো? আরেক বন্ধুকে ধাক্কা দাও। ধাক্কা দিলে কি হয়? সে সরে যায় না? সরে যায়। দেখো ইলেকট্রন আছে না, এটা এই যে ইলেকট্রন আছে, ইলেকট্রনকে যখন বাহির থেকে একটা বল প্রয়োগ করা হয়, শক্তি দেওয়া হয় বা বল প্রয়োগ করা হয়, তখন কি হয়? এর একটা ইলেকট্রনের বিচ্যুতি ঘটে। কি ঘটে? বিচ্যুতি। কারণ ইলেকট্রনকে বাহির থেকে বল প্রয়োগ করা হলে বা শক্তি দেওয়া হলে এর যে বিচ্যুতি ঘটে, বিচ্যুতি ঘটার ফলে একটা ফাঁকা স্থানের তৈরি হয় বা একটা গর্তের মতো স্থানে তৈরি হয়। গর্ত বলা যাবে না, ফাঁকা স্থানে বলি, ফাঁকা স্থানে তৈরি হয়, যেটাকে বলা হয় হোল। কি বলা হয়? হোল। যার চার্জ সব সময় পজিটিভ। মনে রাখবা, হোলের চার্জ বিচ্যুতি ঘটবে তখন সেখানে একটা ফাঁকা স্থানে তৈরি হবে, এই ফাঁকা স্থানটা বলা হয় হোল। এরপর আসছে ইলেকট্রন। ইলেকট্রন জানোই তোমরা। ইলেকট্রন কি? ওই যে ইলেকট্রন তোমার নিউক্লিয়াসের শেষ কক্ষপথে যেটা ঘুরতে থাকতো সেটা হচ্ছে ইলেকট্রন, বুঝতে পারছো? এই ইলেকট্রনের চার্জ অলওয়েজ নেগেটিভ। তার মানে নেগেটিভ পজিটিভ চার্জ নিলে কি হয়? কি হয় তোমরা জানোই। কি হয় ভাই? পরিবাহী হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়, কারেন্ট যায়। বুঝা গেছে? তাহলে তোমরা এটুকুই লিখবা। প্রথমে তোমাদের কাজ চিত্র আঁকবা, আঁকার পরে তোমরা লিখবা কি? এই গঠনটা কঠিন ভাবে নিও না, তোমরা চিত্র আঁকতে পারলেই ফুল মার্কস পাবা। এটা আমি তোমাদের বললাম, চিত্র যদি আঁকতে পারো তাহলে ফুল মার্কস পাবা। তাহলে চিত্র আঁকবা, আঁকার উপরে পি টাইপ বলছে, তাহলে পি টাইপ কাকে বলে ভাই? পি টাইপ হচ্ছে কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি একটা ত্রিযোজী মৌল মিশাই সেটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। শেষ। এরপর কি করবা? লিখবা আমরা জানি জার্মেনিয়াম বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। জার্মেনিয়াম কি? বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এবং এখানে গ্যালিয়াম একটি ত্রিযোজী মৌল, কারণ গ্যালিয়ামের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে 3টি ভ্যালেন্সি ইলেকট্রন থাকে। এরপর কি করবা? এই যে ইলেকট্রন কিভাবে হলে তৈরি হয়? ইলেকট্রনকে যখন বাইরে থেকে বল প্রয়োগ করা হয় বা শক্তি দেওয়া হয়, তখন সেটা সরে গিয়ে বা ইলেকট্রনের বিচ্যুতি ঘটে বা ইলেকট্রন সরাই দেয় বলের কারণে, তখন বিচ্যুতি ঘটে, তখন একটা ফাঁকা স্থানে তৈরি হয় যাকে বলি হোল। এর চার্জ অলওয়েজ পজিটিভ। এরপর কি লিখবা? যে এখানে কিছু চার্জ নেগেটিভ থাকে বা ইলেকট্রন থাকার কারণে এখানে কিছু ইলেকট্রন থাকে বা ইলেকট্রনের তৈরি হয় বা ইলেকট্রন চার্জ হিসেবে থাকে, যার চার্জ কি? নেগেটিভ। বুঝা গেছে? এরপরে আর কি আছে? এরপর আর কিছু নাই। এটাই হচ্ছে পি টাইপের সেমিকন্ডাক্টরের গঠন। বুঝা গেছে? আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এরপর তোমাদের কি আছে? এরপর আছে এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন। বুঝা গেছে? তাহলে এন টাইপটা অনেক সহজ। এন টাইপটাতে ভয় পাওয়ার কিছু নাই। দেখো এন টাইপের ক্ষেত্রে আর পি টাইপ যা করছি এন টাইপও একইভাবে লিখবা। বুঝা গেছে? এন টাইপও সহজ আছে। এন টাইপ গ্যালিয়াম দিছে, গ্যালিয়াম দিছে এখানে জার্মেনিয়াম। এই গ্যালিয়ামের জায়গায় আর্সেনিক দিয়ে করছে। তোমরা হয় এখানে আর্সেনিক দিবা, না হলে যে কোনো একটা পঞ্চযোজী মৌল দিয়ে করলেই হবে, যার যোজনী 5। এরপর কি আছে? সেমিকন্ডাক্টর এবং পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার। দেখো এটাই লাস্ট টপিকস তোমাদের আজকের। আশা করি বুঝছো সবাই। প্রবলেম হলে অবশ্যই বলবা। মেজরিটি বানাবো তো বুঝোই ভাই সবাই, আশা করা যায়।
মিনিমাম ম্যাক্সিমাম সবাই তো জানোই। এটা অন্যভাবে বুঝাই, তোমাদের বই অন্যভাবে আছে, আমি একটু অন্যভাবে বুঝাই। বইয়ে কি আছে এটা দেখার দরকার নাই, সবসময় বই দেখে করলে প্রবলেম। দেখো দেখো এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, বইয়ে কি আছে দেখিনি একটু প্রশ্নটা। বই আছে কি পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার। চো তাহলে মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার এটা তোমাদেরকে দেখাই দেই। দেখো মেজরিটি এবং মাইনরিটি চার্জ কি এটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে তার আগে তোমরা একটা জিনিস তো জানোই, হোল আর ইলেকট্রন তো বুঝাইলাম ভাই। হোল কি বুঝাইলাম? হোল বুঝাইলাম যে বাইরে থেকে যখন একটা বল প্রয়োগ করা হবে, একটা শক্তি দেওয়া হবে, তখন ইলেকট্রনে যে বিচ্যুতি ঘটবে, ইলেকট্রনের বিচ্যুতির ফলে একটা ফাঁকা স্থানের তৈরি হয়, এই ফাঁকা স্থানটাকে হোল বলে। আর ইলেকট্রন তো জানোই, ইলেকট্রন কি নিউক্লিয়াসের শেষ কক্ষপথে যে ঘুরতে থাকে, যার চার্জ নেগেটিভ সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে মেজরিটি কি? মেজরিটি তোমরা দেখো, তোমরা এর আগে দেখছো একটা জিনিস বা মনে আছে তোমাদের, ম্যাক্সিমাম মিনিমাম অনেকবার শুনছো, এই ম্যাক্সিমাম ছেলেপেলে আসছে, ম্যাক্সিমাম ছেলেপেলে নাই, মিনিমাম ছেলেপেলে। ম্যাক্সিমাম বলতে সর্বোচ্চ বুঝাই আর মিনিমাম বলতে সর্বনিম্ন বুঝাই, বিষয়টা এমন না? এমন, এই বিষয়টা এমন। মেজরিটি বলতে অধিকাংশই যেটা বুঝাই সেটা হচ্ছে মেজরিটি, আর মাইনরিটি বলছে কম সংখ্যক যেটা বুঝাই সেটা হচ্ছে মাইনরিটি। বুঝা গেছে? অধিকাংশ বলতে কি, এখানে দেখো মেজরিটি চার্জ, যদি পরীক্ষা আসে তোমার মেজরিটি চার্জ ক্যারিয়ার কি, তাহলে লিখবে এমন করে যে, তার আগে এটা একটু বলি তারপরে বলবো। দেখো প্লাস 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 মাইনাস, এগুলো সব প্লাস আছে, এদিকে সব মাইনাস আছে। অর্থাৎ ওই যে বলছিলাম পি টাইপের ক্ষেত্রে পজিটিভ মনে করবা, এন টাইপের ক্ষেত্রে নেগেটিভ মনে করবা, ওইটা এখানে দেখো। এই যে পজিটিভ গুলো আছে, পজিটিভ কি বলছিলাম ভাই বলো তো? পজিটিভের ক্ষেত্রে অলওয়েজ হোল। কারণ কি, হোল সবসময় পজিটিভ চার্জ বহন করে আর ইলেকট্রন সবসময় নেগেটিভ চার্জ বহন করে। বুঝা গেছে? তাহলে এই যে পজিটিভ চার্জ গ্রহণ করে এগুলো তো সবসময় কি থাকে, হোল থাকে, এখানে সবসময় কি থাকে, ইলেকট্রন থাকে। বুঝা গেছে? এখানে যখন হোল গুলো থাকে এখানে ইলেকট্রন গুলো থাকে। দেখো ছেলে মেয়ে থাকলে যেমন আকর্ষণ হয়, ছেলে ছেলে থাকলে বিকর্ষণ হয় না? দেখো এখানে যদি একটা পজিটিভ একটা মেয়ে, একটা মনে করো পজিটিভ থাকে ছেলে আর নেগেটিভ মেয়ে ধরো, তাহলে এখানে দুইটার মধ্যে একটা কি আছে, একটা আকর্ষণ বিকর্ষণ আছে। বুঝা গেছে? তাহলে এই যে দেখো আকর্ষণ বিকর্ষণ বলে অধিকাংশ যখন এখানে হোল থাকে এখানে ইলেকট্রন থাকে, তখন একটা আরেকটার প্রতি হোলের মধ্যে যখন থাকে বিকর্ষণ হয়, একজন একজনের মধ্যে প্রচুর একটা বিকর্ষণ হয়। মাইন্ড করি না আমার কথাই, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। দেখো আমরা যখন ছেলেরা থাকি তখন কি হয়, একজন আরেকজনের সাথে মারামারি করি, মানে কোনো আকর্ষণ থাকে না, কোনো আবেগ থাকে না, কোনো অনুভূতি থাকে না, কোনো ভালোবাসা থাকে না। থাকে এই বন্ধুত্ব কয়দিন থাকে? তুমি যখন মেয়েদের সাথে একবার ঠিকই একটা বন্ধুত্ব থাকে, মেয়ে কিছু চাইলে টাকা ধার চাইলে ঠিকই পাবা, কিন্তু আমাদের কাছে বন্ধু বন্ধুর কাছে চাইলে না বন্ধু আমার কাছে নাই, আমি দিতে পারবো না, আমি নিজেই অভাবে আছি, অনেক কিছু শোনাই। বুঝে গেছে? তো দেখো এখানে কি আছে, অসংখ্য পরিমাণ পজিটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ মানে কি, ওই যে বললাম হোল আছে, যখন হোল গুলো নিজেদের মধ্যে থাকে তখন নিজেদের মধ্যে একটা বিকর্ষণ তৈরি করে, খুব যখন একটা বিকর্ষণ করে একে অপরে ধাক্কা দেয়, তখন ধাক্কা দিয়ে ছুটে যায় এখানে যাই। বুঝছো? আবার দেখো নেগেটিভ মানে কি, ইলেকট্রন গুলা, মানে ওই যে মেয়েদের মধ্যে একই কাহিনী, যখন নিজেরা নিজেরা থাকে ঝগড়া করে। বুঝে গেছে? তো এই দেখো নিজেরা তখন থাকছে, ইলেকট্রন একসাথে থাকে তখন নিজেদের মধ্যে কি হয়, আকর্ষণ হয় না, সবসময় বিকর্ষণ হয়। যখন বিকর্ষণ হয় একজন একজনকে ধাক্কা মারে, এখানে আবার চলে আসে। তার মানে কি হয়, দেখো হোল গুলো আবার এখানে যাই, ইলেকট্রন গুলো এখানে যাই একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে কি, একটা বন্ড তৈরি করে। কি তৈরি করে? বন্ড তৈরি করে, একটা জাংশন তৈরি করে। বুঝা গেছে? যেটাকে আমরা কি বলা হয়, কি বলে বলতো, পিএন জাংশন। এই যে দ্বিতীয় অধ্যায় এটা বুঝলাম, কয়েকদিন পরে যাবো আবার শুধু পিএন জাংশনই পড়বো। বুঝা গেছে? তাহলে এই যে এটাকে আমরা পিএন জাংশন বলতে পারি। বুঝা গেছে? এরপর দেখো মেজরিটি চার্জ ক্যারিয়ার, মাইনরিটি চার্জ ক্যারিয়ার, তোমাদের লাস্ট টপিক্স এবং লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। মেজরিটি চার্জ ক্যারিয়ার কি ভাই? মেজরিটি চার্জ ক্যারিয়ার যে বলছিলাম যে অধিকাংশই, তাহলে কি অধিকাংশ কি, দেখো অধিক পরিমাণে হোল এবং অধিক পরিমাণে ইলেকট্রন, হোল আর ইলেকট্রন বলছি, তার মানে তোমার কি বললাম যে অধিক পরিমাণে হোল থাকবে এবং অধিক পরিমাণে ইলেকট্রন যদি থাকে, যে ইলেকট্রন থাকার পরে যে চার্জ গঠিত হবে, তার মানে হোলের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। তার মানে অধিক পরিমাণে পজিটিভ থাকবে, অধিক পরিমাণে নেগেটিভ থাকবে। বোঝা গেছে? যে নেগেটিভ আর পজিটিভ থাকা যে চার্জ তৈরি হয়,
বা যে জিনিসটা তৈরি হয়, জাংশনটা তৈরি হয়, এইটাকে বলতে পারি আমরা মেজরিটি চার্জ। বুঝা গেছে? এবং এটা তো বললাম অধিক পরিমাণ মেজরিটি, তাহলে এটা কি পরিমাণ হবে? এটা কম পরিমাণ। তাহলে কম পরিমাণ হোল থাকবে, কম পরিমাণ ইলেকট্রন থাকবে, মানে কম পরিমাণ চার্জ, কম পরিমাণ হোলের চার্জ এবং কম পরিমাণ ইলেকট্রনের চার্জ যখন থাকবে, যে জিনিসটা তৈরি হবে সেটাকে বলা হয় মাইনরিটি চার্জ। আশা করি তোমরা বুঝছো। এখন দেখো একটা বিষয়, মাইনরিটি আর মেজরিটি, তোমাদের কাছে চার্জ গুলা বললাম না যে এই যে এখানে এটা কি হোল, তার মানে অধিক পরিমাণে যাবে এখানে, আবার কম পরিমাণে যাবে এখানে। তো তোমাদের আপাতত এই বিষয়টা দরকার নাই, যদিও তোমরা শুধুমাত্র এই সংজ্ঞা দুটো মনে রাখবা আর পিএন জাংশনে এইটুক শুধু মনে রাখবা। এটার বিস্তারিত আলোচনা আমরা পরে অধ্যায় করব। তাহলে আজকের ক্লাস তোমাদের শেষ হয়ে যাবে আর 5 মিনিটের মধ্যে। তো তোমাদের আমি টপিকস গুলো আরেকবার আলোচনা করি যে কোন কোন টপিকস গুলো তোমাদের পড়তে হবে। দেখো, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই ভাই, কারণ এক্সট্রা তুমি ইলেকট্রনিক্স পড়ে তুমি ভালো কিছু করতে পারবে না, ইলেকট্রনিক্স মুখস্থ করে ভালো রেজাল্ট করতে পারবে না, ইলেকট্রনিক্স যদি না বুঝো তাহলে ভালো রেজাল্ট আসবে না। বুঝা গেছে? তোমার চিন্তা ভাবনা যদি থাকে যে ভাই আমি পাস করবো শুধুমাত্র, তাহলে তোমার পড়াশোনা করার দরকার নেই। পাশে চিন্তা করলে পাশে আসবে না, রেফার আসবে। বুঝছো? আর রেফার আসলে কি হয়, আর একটা সেমিস্টারে পড়া থাকে, আবার এই সেমিস্টার পড়া থাকে, মাথার মধ্যে একটা প্রেশার থাকে। যখন মাথার মধ্যে একটা প্রেশার থাকে তখন কিন্তু অটোমেটিক আলটিমেটলি তোমার সব রেজাল্ট খারাপ হয়ে যায়। বুঝা গেছে? তাহলে এমন কিছু করি না, আমাদের স্টাডি সেন্টারে তুমি পড়তেছো, তার মানে তোমার চিন্তা ভাবনা থাকা একটু হাই লেভেলের চিন্তা ভাবনা থাকা উচিত। বুঝা গেছে? তার মানে দেখো, তোমাদের যে ভাই আছে, সেলিম ভাই আছে, ও আমাকে নিয়ে আসছে মানে কি, ওর চিন্তা ভাবনা কি যে আমার টিচার, আমার স্টুডেন্টরা অবশ্যই ভালো কিছু পাবে, তাই না? আমি তো জানি আমি তোমাদের কতটুকু দিতে পারবো, তোমাদের চিন্তা ভাবনা, তোমার ভাইয়ের চিন্তা ভাবনা তো তোমাদেরকে একটু ভালো কিছু দিতে পারবে, এই জন্য আমাকে নিয়ে আসছে। আমার চিন্তা ভাবনা, আমি তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো, কতটুকু দিতে পারবো এটা আমার একটা চিন্তা ভাবনা। এখন দেখো, তোমাকে বললাম তুমি যদি পাশে চিন্তা করো তাহলে লাভ নাই। ইলেকট্রনিক্স পড়তেছো, ইলেকট্রনিক্স এমন একটা সাবজেক্ট, যখন পড়াবো তখন তোমার মনে হবে যে ভাই সব পারতেছি, পরীক্ষার সময় যায় তোমার লেখার মতো 2 লাইন লেখার মতো স্কোপ কোনো থাকবে না যদি তুমি না বুঝতে পারো। তাইলে এই জন্য তোমাকে কি করতে হবে, প্রথমত চিত্র আঁকতে হবে, চিত্র প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয়ত তোমার কাছে বুঝে পড়তে হবে। বুঝে মুখস্থ করে পড়া লাভ নাই ভাই, তুমি তোমার ছোট ভাইকে পড়াইতে পারবে না, তুমি ছোট ভাইকে বুঝাই দিতে পারবে না, বুঝে নাই? তোমার মান সম্মান কিছু থাকবে না, সেই জন্য তোমাকে বুঝে পড়তে হবে। আসি আমরা, কোনো সমস্যা নাই, যে কোনো প্রবলেম হলে তুমি অবশ্যই বলবা। তাহলে দেখো, এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী কাকে বলে, এই সংজ্ঞাগুলো পড়বা, ইলেকট্রনিক সংজ্ঞা পড়বা। দ্বিতীয়ত হচ্ছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আছে, এই চিত্রগুলো আঁকবা এবং পড়বা। এরপর কি, সেমিকন্ডাক্টর পরিবাহিতার উপর তাপমাত্রার প্রভাব, এসব পড়ার দরকার নাই, ভুংমাম পরীক্ষা আসে না, খামাখা বই বানানোর জন্য যা লাগে তাই দিছে। এরপর কি, সেমিকন্ডাক্টর প্রকারভেদ, সেমিকন্ডাক্টর প্রকারভেদ যে বললাম খাঁটি আর ভেজাল, এটার যে টপিকস গুলো আছে এগুলো একটু পড়ে নিবা। এন টাইপ, পি টাইপ কাকে বলে এগুলো একটু পড়ে নিবা। এরপর এই যে তোমার আছে সচরাচর ব্যবহৃত সেমিকন্ডাক্টরের তালিকা, জাস্ট খালি রিডিং পড়বা, রিডিং পড়ার জন্য যা লাগে তা রিডিং পড়বা। এখানে বৈশিষ্ট্য এগুলো কোনো সময় পরীক্ষা আসে না আর আসবেও না। এরপর আছে তোমার কি, পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর গঠন, ভাই মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি ভালো করতে চাও অবশ্যই তোমাকে পি টাইপ, এম টাইপ সেমিকন্ডাক্টর গঠন পড়তে হবে। বুঝা গেছে? আর আশা করি আমার ক্লাস বুঝো না এরকম কোনো স্টুডেন্ট নাই। বুঝা গেছে? তারপর দেখো, তোমার পি টাইপ, এন টাইপ, মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার, এটা সংজ্ঞা শুধু পড়লেই হবে। বুঝা গেছে? এরপর তেমন কিছু নাই, তোমাদের ভাই তো তোমাদের সাজেশন দিবেই, এই অনুযায়ী পড়ো, আশা করি সবাই বুঝবা। দেখো, তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক যেগুলো আছে ভাই, এগুলাই। এই দেখো, রচনামূলক যেটা প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রথম পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রণালী, এবং দ্বিতীয়টা হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সহ পার্থক্য। বুঝা গেছে? যদি তোমার এরকম বলা হয় যে এনার্জি ডায়াগ্রাম সহ পার্থক্য, আমি তোমাদের লিখে দিছিলাম না যে টপিকস অনুযায়ী লিখবা, পার্থক্য তোমার এই ছক করে লেখা দরকার নাই। রচনামূলকে কখনো ছক করে পার্থক্য হয় না ভাই। তুমি সুন্দর করে আগে কি লিখবা, তুমি লিখবা আগে কন্ডাক্টর, ওই যে বললাম যেভাবে আমি লিখতে হবে, কন্ডাক্টর লিখবা, এখানে চিত্র আঁকা, এখানে কিছু পরিমাণ কি ওই যা লেখা তা লিখবা। এরপর কি লিখবা, সেমিকন্ডাক্টর, এভাবে লিখে তারপর চিত্র আঁকবা, আঁকার পরে কি কিছু পরিমাণ তুমি যা কথায় আছে এগুলো লিখবা। এরপর তুমি ইনসুলেটর লেখা যা আছে এরকম ভাবে লিখবা। এটাই হচ্ছে পার্থক্য। এমন আবার বুঝিও না যাবে, পার্থক্য মানে আবার কি গ বিভাগে পার্থক্য মানে ছক করে লেখার কোনো প্রয়োজন হয় না। বুঝা গেছে? আশা করি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে ভালো কিছু তোমরা করতে পারবা। তোমাদের সাথে আমার দেখা আবার হবে। তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ঠিক আছে? সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, আর আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম সবাইকে।